সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি শান্তা জাহান চলে এসেছি আপনাদের জন্য চ্যানেল 9-এর ঈদ স্পেশাল শো পুষ্টি আমার ঈদে। আপনারা জানেন টিকে গ্রুপের চমৎকার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে পুষ্টি, আর সেই পুষ্টি সবসময় মিডিয়া বান্ধব। তারা চেষ্টা করে আমাদের এই ঈদের আনন্দকে অনেকখানি বাড়িয়ে দিতে, সবসময় ঈদ আয়োজনে আপনাদের সাথে থাকতে। সো বুঝতেই পারছেন পুষ্টি আমার ঈদ সবসময় আপনাদের জন্য রয়েছে আপনাদের প্রিয় তারকাকে সাথে নিয়ে। সো আজকে আমার সাথে যে তারকা রয়েছে সে তারকা আসলে শুধুমাত্র বাংলাদেশের গণ্ডি নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের নামকে অনেক বেশি উজ্জ্বল করেছে। আর সেই সাথে সময়ের সাথে সাথে সে তার নিজেকে প্রমাণ করেছে যে একজন আর্টিস্ট সে যে কোনো সময় জ্বলে উঠতে পারে। সেজন্য শুধুমাত্র চমৎকার একটা প্ল্যাটফর্মের দরকার হয়। আর এবার ঈদেও কিন্তু তার চলচ্চিত্র নিয়ে সে হাজির হয়ে গেছে আমাদের মাঝে, আর কেউ নয় আমাদের প্রিয় তারকা আজমেরি হক বাঁধন। অনেক অনেক শুভেচ্ছা বাঁধন আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, মানে শুভ্র। থ্যাংক ইউ। মানে আমার এইবার ঈদে তোমার সাথে এতবার দেখা হচ্ছে, সো ঈদ আড্ডাগুলো খুব মজার হচ্ছে তোমার সাথে আমার। থ্যাংক ইউ। আর তুমি দেখবে ঈদে যখন দেখা হয় তখন না অনেক কিছু শেয়ার করার একটা সুযোগ থাকে, কারণ আমাদের জীবনে তো অনেক কিছু ঘটে, একদিনে সব বলে মানে বলা সম্ভব নয়। তো যত বেশি দেখা হবে তত বেশি আমরা শেয়ার করতে পারবো। আগেই শুনবো বনলতা এক্সপ্রেস নিয়ে, কারণ ঈদের দিন রিলিজ হওয়ার পর থেকে সবাই খুব পছন্দ করছে, আর স্পেশালি তোমার ক্যারেক্টার এবং চঞ্চল ভাইয়ের ক্যারেক্টার নিয়ে সবার মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস। আমাদের সাথে একটু শেয়ার করো। উচ্ছ্বাসটা মানে আমাদের কেমিস্ট্রিটা অন স্ক্রিন সবাই পছন্দ করছে খুবই, এইটা খুব ভালো লাগার দিক। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে আমার কোনো হাজব্যান্ড থাকে না, বয়ফ্রেন্ড থাকে না। সো আমি যে আসলে চাইলে রোম্যান্টিক ক্যারেক্টারও করতে পারি, সেইটা ধরো অনেকের হয়তো মাথায় থাকে না। তো এইটা দেখার পর অনেকের মাথায় হয়তো আসবে যে না ঠিক আছে, ওকে দিয়ে এই ধরনের ক্যারেক্টার করানো সম্ভব আর কি। হ্যাঁ, চঞ্চল ভাই এবং তুমি মানে দুজনকার কেমিস্ট্রি বলতে আমি বলবো যারা বিবাহিত রয়েছে তারা তো সবাই হাজবেন্ডকে বলছে যে দেখছো হাজবেন্ড হলে এমনই হওয়া উচিত। একদম তাই। তোমার ক্ষেত্রে তা কি ব্যাপারটা কি সঠিক? আমি তো বলেছি যে একটা ড্রিম হাজব্যান্ড আমার স্ক্রিনে যে হাজব্যান্ডগুলো আমি পাই, সেটা এশা মার্ডারের হাজব্যান্ডও ড্রিম হাজব্যান্ড, রেহানা মারিয়াম নূরেও আমার হাজব্যান্ড জীবিত ছিল না, কিন্তু তাকে আমি এত ভালোবাসতাম যে তার ঘড়িটা আমি ক্যারি করতাম সব সময়, তার স্মৃতিটাকে সাথে রাখার জন্য, তাকে সাথে রাখার জন্য। আর এখানে চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে ব্যক্তিগত জীবনে তার আন্ডারস্ট্যান্ডিং তার ওয়াইফের সাথে প্রচণ্ড ভালো, সে অনেক রেসপেক্টফুল, সে অনেক কেয়ারিং। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার জানো, বৌদির নাম হচ্ছে শান্তা। ও না, এটা খুব ইন্টারেস্টিং। এই যে চঞ্চল ভাই যখন মানে আমার সাথে দেখা হয় তখন চঞ্চল ভাইকে বলি যে চঞ্চল ভাই মন খারাপ তো করার কিছু নেই, বৌদির সাথে নেই, বাট আমি আছি। হ্যাঁ, সেইটাই। আর কিন্তু যদিও এই ক্যারেক্টারটা একটু দুর্নীতিগ্রস্ত, একটু অসৎ, বাট শেষে বউয়ের ব্যাপারে অনেক বেশি, বউয়ের ব্যাপারে অনেক কেয়ারিং। তো পরে শেষে যদিও পরিবর্তন হয়, সে যেটা বনলতা এক্সপ্রেস দেখে মানুষ দেখছে, পছন্দ করছে মন্ত্রী মহোদয়ের ক্যারেক্টার, এরকম মন্ত্রী মানুষ চায়। সো দেখা যাক কেমন হয় আর কি, সামনে কেমন রেসপন্স পাই সেটা দেখার অপেক্ষায়। আচ্ছা, মন্ত্রী মহোদয়ের নাম যেহেতু চলেই আসলো, মন্ত্রীদের সাথে তোমার একটা বিরোধ, মানে বিরোধ বলতে হচ্ছে ব্যাপারটা এরকম যে তুমি সত্য তো বলেছো এবং নাম উল্লেখ করেই হয়তো বলেছো, অথবা এই যে অসৎ এবং তারা যে তাদের নীতির বাইরে যে কাজ করে, এগুলো নিয়ে অলরেডি বাঁধন সবসময় মানে আমি বলবো গলা খুলে কথা বলেছে। তো সেই জায়গা থেকে এমন একজন মন্ত্রীর ওয়াইফ হিসেবে কাজ করতে তোমার কেমন লেগেছে? মানে প্রথমত আমার হাজবেন্ড হিসেবে তো সে চমৎকার, তার এই অসৎ হয়ে যাওয়া বা দুর্নীতিগ্রস্ত হওয়াটা তার ওয়াইফ মানতে পারে না বলেই তো এত ঘটনা। তো এটা সিনেমা দেখলে বুঝতে পারবে যে সেই ওয়াইফ কি ঘটনা ঘটিয়েছে তার হাজবেন্ডকে সঠিক পথে আনার জন্য। সো এইটা দেখার জন্য বনলতা এক্সপ্রেস দেখতেই হবে। সো ঈদের দিন থেকে কিন্তু বনলতা এক্সপ্রেস একদম পুরোদস্তর চলছে। আপনারা যারা এখনো মিস করেছেন তারা অবশ্যই যাবে। সেখানে শুধুমাত্র বাঁধন আপু এবং চঞ্চল চৌধুরী নয়, আরও অনেক তারকা রয়েছে। আর বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের গল্প, তানিম নূর ভাইয়ের ডিরেকশন, ডেফিনেটলি সেটা আপনাদেরকে এবারের ঈদ আবারও উৎসবের কথা মনে করিয়ে দিবে। তো চলো এবারে আমরা একটু ঈদ নিয়ে গল্প করি, কারণ ঈদ মানেই তো হচ্ছে সালামি পাওয়া এবং সালামি দেয়া।
তো এবারের ঈদে সালামি পেয়েছো বেশি না দিয়েছো বেশি? দিয়েছি বেশি, পাই না তো ওইভাবে এখন, মানে এখন কেউ সালামি দিতেই চায় না, জোর করে নিতে জোর হয়? করে নেই আমি, আমাকে বলে যে তুমি তো এখন আর কোয়ালিফাইড নাই সালামির জন্য। সিরিয়াসলি? হ্যাঁ, তো আমি জোর করে করে না আমি এখনো নিতে চাই, আমাকে কেন দিবা না, এরকম করতে থাকি। তো এইটা খুব দুঃখের আর কি আমার জন্য। তারপর বড় হয়ে ড্রেস নিয়েই অনেক আবদার করা হতো। ড্রেস দেখা গেল যে দুইটার জায়গায় তিনটা নিচ্ছি, এগুলো নিয়ে বলা হতো। কিন্তু বিশ্বাস করো মানে আমার তখন কত 21 কি 22, এরপর থেকে এই আবদারগুলো একদম বন্ধ। মানে যেহেতু তুমি খুব অল্প বয়স থেকে আর্ন করা আর্ন করা শুরু করেছো, করেছি, তো তখন থেকে আর এখন মানে মনে হয় না যে যে আসলে চাই বা বলি এরকম। তো প্রথম ঈদে তোমার আর্ন করা টাকা দিয়ে, হ্যাঁ, সবার জন্য আমি কাপড় কিনেছিলাম। আচ্ছা হ্যাঁ, সেটা নিশ্চয়ই খুবই মেমোরেবল ছিল হ্যাঁ, এবং খুবই খুবই মানে exciting সবার একটা। জন্য আমি আব্বুর জন্য আড়ং থেকে পাঞ্জাবি, আম্মুর জন্য কাপড়, আমার ভাইদের জন্য গিফট এটা করেছিলাম। আর স্পেশাল কারোর জন্য? তখন স্পেশাল কেউ ছিল না। আমার জীবনটা তো স্পেশাল মানুষ ছাড়াই অর্ধেক জীবন পার হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি। ধরো আমরা যদি 70 ইয়ার্স চিন্তা করি যে 70 বছর আমি বেঁচে থাকবো, তাহলে ইয়েস, হ্যাঁ, মানে অর্ধেক জীবন তো অর্ধেক গেছেই। জীবন। হ্যাঁ হ্যাঁ, মানে জীবনটা কত অদ্ভুত তাই না, খুব কিভাবে করে অদ্ভুত। কেটে যায়। মানে সবাই মনে করে যে ও মাই গড বাঁধন এত সুন্দরী, এত বুদ্ধিমতী, না জানি কত প্রেম করেছে জীবনে, কিন্তু আমার মানে প্রেম লাভ লাইফ খুব ট্রমাটাইজ, মানে আমি লাভ লাইফ নিয়ে ট্রমাটিক অ্যাকচুয়ালি প্রেমের গল্পটা আমরা একটু করে হলেও শুনতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসবো, কারণ চাই না গল্পে কোনো বিরতি থাকুক। তো প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদ নিয়ে। থাকুন চ্যানেল 9-এর সাথে। বিরতির পরে আমন্ত্রণ চ্যানেল 9-এর ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে। প্রিয় দর্শক, সাথে রয়েছে আমাদের সবার প্রিয় আজমেরি হক বাঁধন। আমি ফিরে যাচ্ছি আবারও আড্ডায়। প্রেমের লাইফ নিয়ে শুনবো। প্রেম সবসময় অনেক হাসি খুশি হয়, আনন্দ হয়, অনেক আলোক উজ্জ্বল হয়। কেন মানে তোমার ক্ষেত্রে আমি সবসময় দেখি যে লাভ লাইফ নিয়ে একটা ডার্ক সাইডের কথা তুমি সবসময় বলো। আমাদেরকে আজকে একটু সেই গল্পটা শোনাও। আমার তো প্রথম যে প্রেমটা আমি করলাম মেডিকেলে, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। তো মানে একদমই প্রেমের বয়স তখন। হ্যাঁ, তো তখনই প্রেমে পড়েছিলাম। তো ওই প্রেমে পড়ার অপরাধে আমার বাবা মা আরেকটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তো ওই বিয়েটা ছিল আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স আর কি। তো মানে আমি ওই বাসায় 2 মাস 2.5 মাসের মতো ছিলাম। তারপরে মানে আমার জার্নি এন্ড হয় ওই ছেলের সাথে রিহ্যাব সেন্টারে। মানে আমি সুইসাইডাল হয়ে গিয়েছিলাম উইথ সিভিয়ার ডিপ্রেশন, বিকজ আমি ওই হাজব্যান্ডের সাথে আসলে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো ওই জায়গা থেকে তারপরে ধরো এমন ট্রমার ভেতর দিয়ে আমি গেছি ফিজিক্যালি মেন্টালি, যে আমার জন্য আবার কারোর প্রেমে পড়া, ডিভোর্স হওয়ার পর বা লাক্স থেকে বের হওয়ার পর বা মিডিয়াতে কাজ করার পর, মানে এগুলো সবই কিন্তু ওই বিয়ের পর হয়েছে, ডিভোর্সের পর হয়েছে। তখন আমার ওই মানে সাহসটা হয়ে উঠে নাই যে কখনো কারোর সাথে ইনভলভ হব। 2-1 জনের সাথে হয়তো টুকটাক কথা হয়েছে, হাই হ্যালো হয়েছে, কিন্তু আছে না যে সিরিয়াসলি ইনভলভ হয়ে যাবো, এটা হয়নি। তারপরে তো খুব পাকনামি করে বাচ্চা নিতে হবে এই জন্য বিয়ে করে ফেললাম। তো তারপরে বিয়ে করলাম অনেকটা। হ্যাঁ, আমার খুব মা হওয়ার ইচ্ছা, এবং আমার বয়স মানে 30-র মধ্যে আমি বাচ্চা নিয়ে ফেলতে চাচ্ছিলাম, মানে আমার হেলথ অনুযায়ী। তো আমার মনে হচ্ছিল যে বিয়ে করতে হবে, তো ওই জন্য একটা আবার ভুল লোককে বিয়ে করে ফেললাম তাড়াহুড়া করে, প্রেম ট্রেম ছাড়াই। তারপরে তো এই লোকের সাথে আমার ডিভোর্স হয়ে গেল, অনেক দিন সিঙ্গেল ছিলাম। তারপরে যখন আমার এইজ 34-35, তখন একটা প্রেমে পড়লাম, ঠিকঠাক প্রেমে। ওই প্রেমটা খুব ভালো প্রেম ছিল, প্রায় 4 বছরের রিলেশনশিপ ছিল। ওইটা নিয়ে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, একটা ভালো সময় আমি মানে পার করেছি এবং নিজেকে অনেকভাবে ডিসকভার করেছি। তারপরে সেটা ব্রেকআপ হয়ে গেল। আর তারপর এখন একটা সম্পর্কের পরে ব্রেকআপ কেন হলো? ব্রেকআপ কারণ আমরা দুইজন খুবই আলাদা।
সো আমরা এত আলাদা আলাদা বলেই কিন্তু প্রেমটা সুন্দর ছিল। না, হয় নাই লাস্ট পর্যন্ত আর সুন্দর। সো আলাদা হয়ে গেলাম, তো তারপর এখন প্রেম করছি, এই তো। আর এখন এখন করছি, মানে দেখছি আর কি, প্রেম করে দেখছি কেমন হয় আর কি। বিয়ে করবে কবে? বিয়ে করতে পারবো না এখন, মানে এত অল্প সময়ের চেনা পরিচয়ে আসলে কাউকে বিয়ে করার রিস্ক আমি নিতে পারছি না এইভাবে। বেশি চিনে ফেললেও কিন্তু বিয়ে করা টাফ। মানে এই বয়সেই বিয়ে করা টাফ আমার মনে হয়। আমার মনে মানে হয় এই আফটার decisionটা খুবই- 50 মেবি আমার জন্য ইজি হবে, তখন হয়তো মনে হবে যে আচ্ছা ঠিক আছে। কারণ আমি অনেক চিন্তা করেছিলাম যে বিয়ে করব, আমি বলেছিলামও, আমি ছেলেও দেখছিলাম, কিন্তু আলটিমেটলি আমার সাথে পথটা চলতে পারবে এমন মানুষ আমি খুঁজে পাই না। সো এইটা তোমার জন্য ছেলে খুঁজতে হলে কিন্তু বিজ্ঞাপন দিতে হবে, আর বিজ্ঞাপন আমি দিলেও পাওয়া বিজ্ঞাপন যাবে। দিয়েই যাচ্ছি, আমি সমানে সব জায়গায় বলেই যাচ্ছি যে আমি বিয়ে করব, ছেলে খুঁজতেছি, কিন্তু কোনো ছেলে আমি খুঁজে পেলাম না। আচ্ছা, তুমি একটু বলে দিতে পারো আমাদেরকে যে তোমার কেমন ছেলে দরকার? বিজ্ঞাপনটা হয়ে গেল। আমি তো বলেছি আমাকে বুঝবে, আমার সাথে আমার পথ চলবে, এরকম একজন সঙ্গী দরকার আমার কোনো রক্ষক দরকার নাই, আমাকে কিছু টেক কেয়ার করতে হবে এরকম মানুষও আমার দরকার নাই, কিন্তু আমার সাথে থাকবে, আমার সঙ্গী হবে। সো এই সঙ্গী হতে চাওয়ার ইচ্ছাটাই তো ছেলেদের মধ্যে আমি দেখতে পাই না। সবাই এসে প্রথমে হচ্ছে খুবই প্রোটেক্ট করতে চায়, খুবই ধরো মানে তোমার জন্য সবকিছু করতে রাজি হ্যাঁ, আছি, মানে কি তুমি সেটা চাও? I will make a heaven for you. ওর খাঁচায় বন্দি করে, মানে হ্যাঁ। ওর মতো করে, কিন্তু আমার মতো করে আমার লাইফ আমি যাপন করতে চাই। সেইটার সাথে যে এগ্রি করে আমার জীবনে আসবে, আমি তার সাথে থাকতে চাই। It's quite tough. খুবই tough. আচ্ছা, আমরা মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো ছেলে মনে করে দে আর এক্সপেন্সিভ, ঠিক আছে, তাদেরকে তো আমাদের মানে ব্যয় বহন করা খুব কঠিন হয়ে না না, যাবে। একটু কঠিন তো অবশ্যই, বিকজ আমরা নিজে আর্ন করি, তো আমরা তো নিজে আর্ন করি যখন, আর আমাদের সুবিধাটা কি, যখন আমরা চাই আমরা টাকাটা ইনকাম করতে পারি, যখন চাই না তখন বাসায় বসে থাকলে আমাদের কোনো, আমরা কিন্তু দিনমজুরের মতো। যে অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমি দেখেছি ওয়াইফ কাজ করে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যায় যে মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা নাই, মানে ওই সাপোর্ট সিস্টেমটা নাই। সো মানে আমি জানি না, আমি তো পাই না। এখন আমি এই যে তোমার অনুষ্ঠানের মাধ্যমে ঈদের সময় বলে দিলাম যে পাত্র খুঁজছি, পাত্র খুঁজছে বাঁধন আপু, আমি so পাত্র খুঁজছি, প্লিজ যারা আমি পাত্র খুঁজছি, সো আপনারা যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন। স্পেশালি আমার মাধ্যমেও হতে পারে হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ। অবশ্যই যারা আমার পরিচিত তাদের মাধ্যমে হইতে হবে, কারণ অলরেডি আমি জীবনে অনেকবার ধরা খেয়েছি, সো এই ধরাটা আমি আর খেতে চাই না। ওকে, এবারে একটু বলো যে ব্রেকআপ মোস্ট অফ দ্য টাইম কার জন্য হয়, তোমার জন্য নাকি ওই ছেলেটার জন্য? কি মনে হয়, মানে আমাদের একটু আমার তো realization থাকে না? প্রেমের ব্রেকআপ বলতে একটাই ব্রেকআপ হলো, সো ওইটা আমার মনে হয়েছে আমাদের দুজনের জন্যই হয়েছে, মানে এইটা কি ব্রেকআপটা খুব আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ছিল? আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে, হ্যাঁ। কিন্তু আফটার ব্রেকআপ ট্রমাটাইজড হয়েছে, উনি হ্যাঁ ডিপ্রেশন। হ্যাঁ, আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম। কারণ ব্রেকআপ তো ব্রেকআপ, আমি 20 কেজি ওয়েট গেইন করলাম, মানে একাকার অবস্থা, এবং দেশের এই দ্যাট টাইম তুমি সিচুয়েশন। ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যে হ্যাঁ। রুজলানে জয়েন করলে না না, ওই সময় না, তারপরে এইটা আমার প্রেমের ব্রেকআপ। আর বিয়ে কেন ডিভোর্স হচ্ছে এটা তো বিভৎস ঘটনা, মানে আমার দুই এটা হাজবেন্ড দুই অবশ্যই। বিভৎস ঘটনা। সো ওইটা নিয়ে আমি কথাই বলতে চাই না ঈদের সময়, না, কিন্তু actually- প্রেমের ব্যর্থ হয়ে যেটা হয়েছে যে আমি খুবই আপসেট হয়ে গেলাম। আমি তারপরে আবার জুলাই অভ্যুত্থানের আগে হয়েছে এটা, তো ওই সময় জুলাই অভ্যুত্থানের পর মানে দেশের সিচুয়েশন দেখেও অনেক আপসেট হয়ে গেলাম। তো সব মিলে আমার ডিপ্রেশন এতভাবে আমাকে গ্রাস করলো, তো তারপরে তো 20 কেজি ওজন বাড়িয়ে ফেললাম, সেটাকে কমালাম অনেক কষ্ট করে। আলহামদুলিল্লাহ, অ্যান্ড নাও ইউ আর সো ফিট, দেখতে খুবই সুন্দর লাগছে। সো বাঁধন আপু, আমরা আরও কথা বলতে চাই, ঈদ নিয়ে কথা হবে, তোমার কাজ নিয়ে কথা হবে, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এর পর্দায় আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে। সাথেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবারও দেখা হচ্ছে এখন।
ঈদের আনন্দে আপনাদের সাথে রয়েছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে, প্রিয় দর্শক। আর আজকের আমাদের তারকা আজমেরি হক বাঁধন, যার সাথে আসলে শুধুমাত্র মানে তারকাদের ঝলমলে দিকটাই নয়, অনেক ডার্ক সাইড থাকে, অনেক প্রাপ্তি অপ্রাপ্তি থাকে, সেই বিষয়গুলো নিয়েও মন খুলে কথা বলা যায়। তো আমি খুব আড্ডা দিতে পছন্দ করি তোমার সাথে এজন্যই যে তুমি রাগঢাক না রেখে জীবনটা যেমন ঠিক সেভাবেই উপস্থাপন করো। আর এই কথাগুলো অ্যাকচুয়ালি অন্যান্যদেরকে কিন্তু লাইফে ডিসিশন নিতে হেল্প করে, তো এটা প্রয়োজন। বাঁধন আপু, তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই, যেহেতু প্রেম সুন্দর, আলো ঝলমলে হয়, ঈদগুলোও নিশ্চয়ই সুন্দর ছিল, প্রেম করা অবস্থায় ঈদে সবচেয়ে ভালো গিফট কি পেয়েছিলে বা সালামি কি পেয়েছিলে? আমি গিফট সালামি এগুলো কিছু পাই নাই আসলে। শিট, তোমাকে কখনো সারপ্রাইজ করেনি যে এটা তোমার জন্য? না, আমার এত লুতুপুতু প্রেম ছিল না কখনো। তো ঈদ নিয়ে তো অনেক কিছু জানলাম। ছোটবেলার ঈদ নিয়ে জাস্ট একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে তোমাদের সময় বা আমাদের সময় যে ব্যাপারগুলো ছিল সেটা হচ্ছে যে ছোট ছোট ঈদ কার্ড গিফট পাওয়া, ঈদ গিফট দেয়া। কার্ডটা আমি মিস করি আসলে, তাই না? ফ্রেন্ডরা ঈদ কার্ড দিত, মানে কাজিনরা, মানে ওই ঈদ কার্ড কিনবো, টাকা জমাবো, মানে ওইটা খুব একটা এবং কার কার্ডটা তুমিও কত তো মিরপুর সুন্দর এরিয়াতে হবে। বড় হয়েছো, আমিও মিরপুর এরিয়াতে বড় হয়েছি। আমার যতটুকু মনে পড়ে রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু মানে কার্ডের আলাদা দোকান থাকতো, তাই না? ঘুরে ঘুরে কার্ড কিনতাম, কোন দোকানের কার্ডটা কত সুন্দর। আমাদের ছোটবেলাগুলো খুব সুন্দর ছিল। মানে আমার ছেলের সাথে আমি কথা বলছিলাম এবার ঈদে যে তোদের সময় তো শুধু জাস্ট তোরা টেক্সট করে দিস ঈদ মোবারক, বাট আমাদের সময় আমরা কার্ডে সুন্দর করে কবিতা লিখে দিতাম এবং ওইটা আসলে অনেক স্পেশাল ছিল। তোমার মেয়ের ক্ষেত্রে তুমি তোমার ছোটবেলার কোনো গল্প ওর সাথে শেয়ার করো যে আমরা এই ধরনের কাজগুলো আগে করতাম? আমি অনেক কিছু শেয়ার করি এবং ও খুব অবাক হয় যে আমার মা এরকম আমাকে অত্যাচার কেন করতো। ও বলছে আমি অনেক লাকি মা যে আমার মাটা এরকম না। ওকে, সো তোমার ঈদটা সবসময় স্পেশাল যায়, বাট এবারের ঈদ হচ্ছে ডাবল ধামাকা। একদম, কারণ আমরা জানি যে অলরেডি তো বনলতা এক্সপ্রেস চলছে আর ষষ্ঠ দিন আসছে চক্র 2। সো ভিকি জাহেদের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটা একটু জানতে চাই। খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে ওদের টিমের সাথে কাজ করে। আর যেহেতু ট্রেলারটা অলরেডি সবাই দেখে ফেলেছে, খুবই প্রশংসিত হয়েছে। আর আমার ক্যারেক্টারটাও এখানে অনেক ডিফারেন্ট, অনেক শান্ত, অনেক আলাদা আমার অন্যান্য চরিত্রের চাইতে। তো আমি আসলে খুবই এক্সাইটেড যে এই কাজটার রেসপন্স কেমন হবে। আর যেহেতু তৌসিফ মাহবুবের সাথে তোমার প্রথমবারের মতো কাজ করা, তুমি ওর সম্পর্কে এর আগেও বলেছো, কিন্তু একটু ডিফারেন্ট কিছু যেটা তোমার মনে হয়েছে যে হ্যাঁ, অ্যাক্টিং ভালো করার ক্ষেত্রে এই ডেডিকেশনটা থাকা খুব বেশি জরুরি। মানে ও খুবই সিরিয়াস ওর ক্যারেক্টার নিয়ে, ওর লুকস নিয়ে, ওর প্রতিটা জিনিস নিয়ে, মানে ও প্রতিটা শট দেখছে, প্রতিটা মানে ফ্রেমে ফ্রেমে সে ইনপুট দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। ও খুবই ডেডিকেটেড, ও খুব ভালো করবে, সামনে আরও অনেক ভালো করবে। যখন একটা সেটে কাজ করা হয় তখন তো আমরা একদম ফ্যামিলির মতো হয়ে যাই, বন্ডিংটা খুব ভালো হয়। এবং আমি যতটুকু গল্প শুনেছি, ভিকি জাহেদ যখন কাজ করে সেটটাকে একদম নিজের মতো করে একদম তৈরি করে নেয়। একদম। এবং এখানে শুধু তৌসিফ না, আমার বোনের ক্যারেক্টার করেছে মৌসুমী মৌ, পরে মেঘলা মুক্তা, ও অ্যাক্টিং করেছে, একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছে। তারপর আমার মা হচ্ছে মোমেনা আপা, বাবা নাদের ভাই, তারপর জিলানি করেছে, তারপরে দোয়েল করেছে। অনেকগুলো সুন্দর সুন্দর মানুষকে নিয়ে আসলে চরিত্রগুলোকে তৈরি করা হয়েছে। সমাপ্তিদা করেছে। সো অনেক অনেক মানে আরো অনেকে আছে আমাদের, মানে আরো অনেক অনেক অ্যাক্টররা আছেন। তো ঈদের ষষ্ঠ দিন আইস্ক্রিনে চোখ রাখতে হবে দেখতে হলে চক্র 2। এবং আপনারা জানেন ভিকি জাহেদি মানে হচ্ছে ডিফারেন্ট কিছু, আর যেহেতু ঈদে আসছে তো এই ধামাকা দেখার জন্য অবশ্যই মানে চোখ রাখতে হবে। বনলতা এক্সপ্রেসের গল্পে আবারও যেতে চাই, পুরো একটা সেট ফেলে তারপরে পুরো টিমকে নিয়ে কাজ করা হয়েছে। তুমি একটু সেটের গল্পটা বলো, কারণ বাংলাদেশে আমরা এতটা রিয়েলিস্টিক সেট আসলে কখনো দেখিনি। হ্যাঁ, মানে এটা দেখে মনেই হচ্ছিল না যে ট্রেনটাকে তৈরি করা হয়েছে, ট্রেনের বগিগুলো টোটালি আলাদা আলাদা। এই সেটটা তৈরি করেছে রাজিম ভাই, তার টিম সহ। খুবই ভালো কাজ করেছে, মানে এত রিয়েলিস্টিক সেট, এবং ওই সেটটা হচ্ছে নিচে স্প্রিংয়ের উপর করা। সো যাতে আমরা যখন মুভ করব তখন যাতে ট্রেনটা দুলতে থাকে, আর শর্টের সময় ট্রেনটা দোলানো হয় বাইরে থেকে। তো ওই
ট্রেনের মধ্যে ফিলটা আমরা আসলে সেটে সবসময় পাচ্ছিলাম, আর প্রতিটা ডিটেইল আসলে এত সুন্দর করে করা। তো আমাদের সেট দেখতে মানুষ আসতো যে সেটটা এত ভালো হয়েছে, দেখে আসি। এবং স্পেশালি আমাদের বগিটা তো অনেক সুন্দর ছিল, এবং যেটা অন্যান্যদের বগি ছিল ওইটাও খুবই রিয়েলিস্টিক কারণ ছিল। ওটা তো স্পেশাল বগি ছিল না মন্ত্রী হ্যাঁ, মহোদয়ের জন্য। ওইটা মন্ত্রী মহোদয়ের জন্য না, ওইটা রানী এলিজাবেথের জন্য বানানো হয়েছিল। ওই বগিটা এখন মিউজিয়ামে আছে রেলওয়ের, তো ওইটা দেখে এসে ওইটার আদলে বানানো হয়েছে এই সেটটা। তো আচ্ছা। এইটার লজিকটা দেয়া হয়েছে যে মন্ত্রী মহোদয়ের যে শালী, সে বেসিক্যালি প্রিন্সেস ডায়নার ফ্যান। তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মন্ত্রী মহোদয় তদবির করে এই বগি ট্রেনের সাথে লাগিয়ে এই ট্রেন যাত্রা করছে। কারণ My এমনিতে তো God. সে মন্ত্রী বলে তার এই ট্রেনে যাওয়ার কথা না, সে বাই এয়ার যাবে বা By- অন্যভাবে যাবে, কিন্তু সে তার শালীকে সারপ্রাইজ। এবং সেই বগির মধ্যে কিন্তু গানের ব্যবস্থা আছে, ব্যান্ডের একটা পুরো দলকে নেওয়া হয়েছে, ওরা লাইভ পারফরমেন্স করবে। ওয়াও, সো এইরকম বিশাল ব্যাপার আর কি। তো আপনাদেরকে পুরো ঘটনাটা জানতে হলে অবশ্যই দেখতে হবে বনলতা এক্সপ্রেস। আর আই থিঙ্ক এটা কেউ মিস করবে না, স্পেশালি আমরা যারা হুমায়ুন লাভার রয়েছি। মানে হুমায়ুন স্যারকে আমরা সবাই তো মিস করেছি, আমরা নতুন কিছু পাচ্ছি না। তো তার গল্পগুলো নিয়ে যদি নতুনভাবে কাজ করা হয়, আর স্পেশালি তানিম ভাইয়ের কথা বলবো, তার মতো একজন ডিরেক্টর যখন কাজ করবে সেটা সবার দেখা উচিত, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই মিলে একদমই দেখা তাই। উচিত। তো বাঁধন আপু, এবারে তোমার কাজ নিয়ে শুনবো যে ইন ফিউচারে তোমার আর কি কি কাজ আসছে। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আবারও বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে। সাথেই থাকুন চ্যানেল 9-এ। প্রিয় দর্শক, আমন্ত্রণ আবারও পুষ্টি আমার ঈদে, সাথে রয়েছে আজমেরি হক বাঁধন। ফিরে যাচ্ছি সরাসরি আড্ডায়, জানবো কাজ নিয়ে যে নতুন প্রজেক্ট কি কি আমরা দেখবো সামনে। সামনে যেটা হয়েছে যে আমার যে সিনেমাটা রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেল, রেজওয়ান Just এই শাহরিয়ার কিছুদিন আগেই তোমরা ঘুরে আসলে এবং পুরস্কার পেলে। পুরস্কার পেলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছে রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ওইটা রিলিজ হবে সামনে ঈদের পর। তারপর ডিফিকাল্ট ব্রাইড নামে আমি একটা সিনেমা করেছি রুবায়েত হোসেনের। ওইটা ভীষণ ভালো একটা কাজ আমার। আমি ওখানে লিড ক্যারেক্টার না, আমি ছোট একটা ক্যারেক্টার করেছি, কিন্তু আমি খুবই আনন্দিত যে আমি এই প্রজেক্টের সাথে আসলে কাজটা মানে থাকতে পেরেছি। জাইনিন নামে একটা নতুন মেয়ে লিড ক্যারেক্টারটা করেছে। এখানে আরও আছে, সুনেরা আছে, এখানে আমাদের শিমু আছে, শিমু যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সুনেরাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমরা তিনজন আছি, আর আরও অনেকে আছে, কিন্তু আমরা তিনজন আছি। আবার মেইন ক্যারেক্টার কিন্তু আসলে জাইনিন নামে নতুন মেয়েটা, এবং আমরা তিনজনই রাজি হয়েছি যে আসলে কাজটা ভালো বলে। সো আমি আশা করছি যে যে কোনো একটা ভালো ফেস্টিভ্যালে ইনশাআল্লাহ এটা যাবে, মেইন কম্পিটিশনে যাবে বলে আমি মনে করছি। তারপরে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর একটা সিনেমার কথা চলছে, ওইটা এখনো কনফার্ম হয় নাই। সো ওইটা যদি হয় তাহলে নভেম্বর ডিসেম্বরে শ্যুট হবে। রেহানা মারিয়াম নূর করার পরে কান ফেস্টিভ্যাল থেকে যখন ফিরলে, আমরা ভিন্ন রকম একজন বাঁধনকে আসলে পাঠিয়েছিলাম, বাট যখন তোমরা কান জয় করে আসলে এবং প্রথমবারের মতো কান চলচ্চিত্রে বাংলাদেশের নামটা আসলে আমি বলবো উচ্চারিত হলো, সেটা তো অন্যরকম একটা অনুভূতি। যাওয়ার আগের বাঁধন আর ফিরে আসার পরের বাঁধনের মধ্যকার পার্থক্যটা কি? আমি অনেক কিছু শিখেছি ফেস্টিভ্যালে গিয়ে, স্পেশালি কানজে গিয়ে। এবং কারণ আমার আগে জীবনে কোনো অভিজ্ঞতা ছিল না কোনো ফেস্টিভ্যালে যাওয়ার, এবং কাজ নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। সো কাজ নিয়ে ফেস্টিভ্যালে ঘোরার যে আলাদা সম্মান এবং আলাদা অভিজ্ঞতা, সেটা আমি ওখানে প্রত্যেকটা আর্টিস্টকে যে পরিমাণ রেসপেক্ট অনার করা হয়, তো ওইটা থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং পরবর্তীতে আমি রেহানা নিয়ে আরও অনেক ফেস্টিভ্যালে গেছি, ওখানে শিখেছি অনেক কিছু। এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নমনীয় হওয়া। মানে যে যত বড় হবে তাকে তত মাটির সাথে থাকতে হবে, যেতে হবে। তো এইটা অনেক ইম্পর্টেন্ট। আমি যত বেশি বড় মানুষকে দেখেছি, মিট করেছি, তারা তত বেশি নমনীয়। খুফিয়া নিয়ে জানতে চাই, বলিউডের
মানে টাবুর মতো তারকার সাথে কাজ করেছো, একই সাথে স্ক্রিন প্লে করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটাও জানি, কিন্তু একটা ব্যাপার একটু জানতে চাই যে তাদের কাজের ডেডিকেশন তোমাকে কতটা ইন্সপায়ার করেছে? আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে। তাদের ভালো মানুষই আমাকে ইন্সপায়ার করেছে এবং তাদের কাজের প্রতি যে ডেডিকেশন সেটা আমাকে ইন্সপায়ার করেছে। তবে বেশি ইন্সপায়ার করেছে তাদের যে এত বড় মানুষ হওয়ার পরেও, এত বড় মাপের শিল্পী হওয়ার পরেও টাবু এবং বিশাল ভারদ্বাজ এত ভালো মানুষ, এত ডাউন টু আর্থ, এত হাম্বল, মানে ওনার এবং কো আর্টিস্টের প্রতি বা তার ডিরেক্টরের অ্যাক্টরের প্রতি যে রেসপেক্ট দেয়া, তাকে টেক কেয়ার করা, তাকে কমফোর্ট দেয়া, এগুলো আসলে একজন সিনিয়রের কিভাবে করা উচিত এটা আমি শিখেছি আসলে। খুফিয়া করার পরে মানে ওখানে তো তুমি একজন গুপ্তচরের ভূমিকায় কাজ করেছো, আর তারপর পর তোমাকে রয়ের এজেন্ট বানিয়ে দেওয়া হলো। আমাকে জুলাইয়ের অভ্যুত্থানে তো সিআইএ, মোসাদ কোনো এজেন্ট বাকি দেয় নাই। কেমন লেগেছে নিজের নামের আগে এবং পরে যখন এই ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে? কারণ এখন তো ট্যাগ লাগানো একটা লাইক ট্রেন্ড হয়ে গেছে, তাই না? আমি জানি না আমার কেমন লাগা উচিত, কারণ এত এত ট্যাগ নিয়ে আমি কোথায় যাব আমি বুঝতে পারছি না। এর পরবর্তীতে তোমার ব্যাক টু ব্যাক ভারতে ভিসাও প্রত্যাখ্যান হয়েছিল, তাই না? কেন এরকম হলো? আমি জানি না, ওরা বলেছে যে আমার মুভমেন্ট, অনেক অ্যাক্টিভিটিস নাকি ওদের কাছে ঠিক মনে হয় নাই, তো ওদের গভর্নমেন্টের এগেনস্টে মনে হয়েছে, কিন্তু এরকম কোনো মুভমেন্ট আমার আসলে নাই। তো তারপরে ওরা আমাকে 1 মাসের জন্য একটা ভিসা দিয়েছিল অনেক লবিং করার পর। এখন আমি আবার ভিসা ওপেন হলে আবার করব ইনশাল্লাহ, কারণ আমার সামনে কিছু কাজের কথা হচ্ছে, সো আমার যেতে হবে ইন্ডিয়া। হ্যাঁ, সেটা একটু জানতে চাচ্ছিলাম যে খুফিয়া করার পরে নিশ্চয়ই বলিউড আমার প্রায় 4-5টা কাজ ক্যান্সেল হয়েছে ভিসা জটিলতার কারণে। তা না হলে আমরা আরও কাজ দেখতে পেতাম। একজন সিঙ্গেল মাদার হিসেবে সন্তানের সম্পূর্ণ দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটিস, এভরিথিং সব তোমার। অভিভাবকত্ব অ্যাকচুয়ালি কতটা তুমি এনজয় করছো? এনজয় করছি এইভাবে যে এইটা ভালো লাগছে যে আমি এটা অর্জন করতে পেরেছি, এটা ছিনিয়ে নিয়েছি, এটা ভালো লাগছে, কিন্তু এটা খুব একটা আরামের বা আনন্দের না, কারণ এটা তো একটা কঠিন প্রসেস, এটা তো নিজে একা সব করা, এটা খুবই ডিফিকাল্ট। কারণ বাবা যখন গার্ডিয়ান থাকে তখন মা কিন্তু একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, কিন্তু আমি গার্ডিয়ান বলে ওর বাবা কোনো রকমের কোনো সাপোর্ট সে করবে না, সেটা ফাইন্যান্সিয়ালি তো করবেই না, মেন্টালি, সোশ্যালি, মানে কোনোভাবেই সে করবে না, তার ইগো প্রবলেমের কারণে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়, কিন্তু এটা খুবই মানে দুঃখজনক আর কি। ডেফিনেটলি। একেবারে শেষের দিকটাতে রয়েছে এই সেগমেন্টের আরেকটা কোয়েশ্চেন না করলেই নয়, সেটা হচ্ছে তোমাকে সবাই একদম খুবই কড়া নারীবাদী হিসেবে জানে। তুমি কি আসলে নারীবাদী, নাকি সত্যটা বলো বলেই মানুষ তোমাকে নারীবাদী বানিয়ে দিয়েছে? না, আমি নারীবাদী ডেফিনেটলি। এটা নিয়ে আরেকটু যদি এক্সপ্লেন করতে চাই, এরকম নারীবাদী হওয়ার কারণে তো অনেক কাজ তোমাকে হারাতে হয়েছে, আমি এটা মানি, বিশ্বাস করি, এবং অনেকেই হয়তো তোমাকে নিয়ে ভাবে না এখন আর কাজ করার। তো সেই জায়গা থেকে তোমার কখনো ইনসিকিউরিটি ফিল হয়নি যে আমি তো কাজ হারিয়ে ফেলবো? না, হয়নি। আমার মনে হয়েছে যে আমি যেমন, আমাকে সেই রকম মেনে নিতে হবে। খুব ভালো লাগছে আড্ডা দিতে। আমরা শেষ একটি ব্রেক নিয়ে নিই, তারপরে আবারও ফিরে আসছি তোমার সাথে আড্ডায়, তবে খেলবো একটা মজার খেলা তোমাকে নিয়ে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে। আমি ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 9-এর পর্দায়। আপনারা চোখ রাখুন, ফিরছি এখনই। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদে। রয়েছেন চ্যানেল 9-এর সাথে এবং আমার সাথে আজ আমাদের প্রিয় তারকা আজমেরি হক বাঁধন রয়েছে, যার সাথে খুব আড্ডা হচ্ছে। আর এবারের আড্ডার ছলে আসলে একটু খেলতেও চাই, কারণ খেললে তো মন ভালো থাকে। বাট আমি একটু দেখতে চাই যে বাঁধন আপুর লক্ষ্যবস্তুর যে টার্গেট আছে সেটা আসলে কতখানি, আমি বলবো টার্গেটটা কতখানি পারফেক্ট। আমি তো এটা পারি না। লেটস ট্রাই। যেটা তুমি পারো না তুমি তো সেটাই সবসময় করতে পছন্দ করো। আমি তোমাকে একটু বলি, মানে টার্গেটটা পারফেক্ট হওয়ার জন্য তোমাকে একটা টার্গেট আমি দিয়ে দিচ্ছি। যদি তুমি 20-তে হিট করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য পুষ্টির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে। মানে এখানে হাইয়েস্ট মার্কস হচ্ছে 20,
সো ইউ হ্যাভ টু হিট দ্যাট আর না পারলে দিবে না আমাকে গিফট? এটা এটা আমি ডেফিনেটলি আমাদের ডিরেক্টরকে জিজ্ঞাসা করব। লেটস ট্রাই। কারণ পারবো না আমি। ও 18 হইছে। 18 হয়েছে, মানে 20তেই দিতে হবে তা না, তুমি কিন্তু এই যে নিচে যে কালো আছে সেখানেও দিতে পারবে। মানে 18 হইছে তো, ও না হয় নাই না, বাইরে চলে গেছে, রাইট? হ্যাঁ, আরেকটু ধৈর্য নিয়ে একটু ও। শক্ত করে দাও। ও 9 হয় নাই। শিট, তুমি 20তে হিট করে 18 ফেলে দিয়েছো। ওকে, এইটা বেস্ট এটা ছিল। 6। এটা 6 হয়েছে। ওকে, নট ব্যাড, মানে 18 হিট করেছে, 20তে কিন্তু হিট করে তুমি 18 সহ উপরে, ফেলে হ্যাঁ। দিয়েছো। বাট তারপরেও আমি বলবো যে লক্ষ্য কিন্তু খুব বেশি খারাপ না, মানে না একটু না, যদি ভালো ধৈর্য না, নিয়ে এগুলো করো। আমি পারি না। আমার এমনিতে লক্ষ্য খুব ভালো, আমি যেটা এম করি সেইটা করে ছাড়ি আমি, বুঝছো? কিন্তু এগুলো তো কঠিন জিনিস, আমি এগুলো কখনো করি নাই, তো সব পারছি না। তুমি কি কিন্তু সহজ- আমাকে দিবে না আমাকে গিফটটা? অবশ্যই অবশ্যই, আচ্ছা, আশা করি দিবে। আমার ডিরেক্টর নিশ্চয়ই এতটা হৃদয়হীন নয়। ইয়েস। আর স্পেশালি বাঁধনাপুর জন্য তো ডেফিনেটলি হ্যাঁ, হৃদয়টা হ্যাঁ। অনেক বড় হওয়ার কথা। সো এবারে ছোট্ট ছোট কিছু মানে প্রশ্ন তোমাকে আমি করব, তুমি উত্তর দেবে। তোমার কি মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমার ভুল নাই, সব ভুল ফুল হয়ে ফুটেছে। একজন অভিনেতার নাম বলো যে হচ্ছে তোমাকে স্ক্রিনে মানে কখনোই তোমাকে কাজ করার জন্য স্ক্রিনে হেল্প করে নাই, একসাথে পেয়ার আপ করে কাজ করেছো কিন্তু তুমি তার কাছ থেকে হেল্প পাও নাই। এরকম হয় না আসলে, এত বাজে কেউ হয় না। যদি এবারে বলি যে এমন একজনের নাম বলো যার সাথে তুমি কখনোই স্ক্রিন শেয়ার করতে চাও না। অনেকেই আছে, একজনের কথা বলা যাবে না। অনেকেই আছে, আমি তাদের সংখ্যা অনেক সাথে বেশি? অনেক বেশি, আমি তাদের সাথে স্ক্রিন শেয়ার করি নাই আসলে। যখন তুমি তোমার মেয়ের জন্য লড়াই করলে পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার জন্য, তখন ওই লড়াইয়ে তোমার কার প্রতি সবচেয়ে বেশি রাগটা ছিল? ওই একজন মানুষের প্রতি যে না, আমাকে জিতে সবচেয়ে আসতে বেশি হবে? রাগ ছিল আমার সৃষ্টিকর্তার উপর, তারপর আমাদের দেশের আইন ব্যবস্থার উপর। পর্দায় বোল্ড সিন করা কি সাহসিকতা, নাকি তুমি শুধুমাত্র চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী কাজ করেছো? চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী কাজ করেছি। যদি সুযোগ পাও তাহলে জীবনের কোন অংশটুকু চিরতরে মুছে ফেলতে? কোনোটাই না, কারণ তাহলে আমি বাঁধন হতাম না আসলে। যে অভিনেতার সাথে কাজ করার ইচ্ছে তোমার এখনো আছে বাট হয়নি, এমন একজন নাম? মোস্তফা মনোয়ার। শাকিব খানের সাথে যদি তোমার স্ক্রিন প্লে করার সুযোগ আসে তাহলে রাজি হবে? কমার্শিয়াল ফিল্ম, যদি আমার ক্যারেক্টার আমার পছন্দ হয়, মানে ডেফিনেটলি। সেখানে তোমার ক্যারেক্টার অবশ্যই থাকতে হবে। যে নায়িকার সাথে মনে হয় যে তোমার স্ক্রিনে বান্ধবীর কেমিস্ট্রিটা খুব ভালো মানাবে? সবার সাথে মানাবে, বিকজ অ্যাক্টিং তো আসলে একটা মানে এটা তো একটা স্কিল, মানে এটা তো মানে যে কারোর সাথেই আমি যদি প্র্যাকটিস করি, রিহার্স করি, আমার ধারণা যে ভালো হবে। সবচেয়ে পছন্দের ডিরেক্টরের তালিকায় যদি কারো নাম থাকে? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, আমার রেহানা মারিয়াম নূরের ডিরেক্টর। ওয়াও। যখন তুমি কাজ করো তখন তুমি সিরিয়াস নাকি খুবই জলি থাকো? সিরিয়াস, অনেক। এশা মার্ডার করার সময় খুবই দুর্দান্ত একটা চরিত্র করেছে, মানে পুলিশ। তো বাংলাদেশ পুলিশদেরকে নিয়ে তো অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে। যদি সত্যিকার অর্থে তোমাকে পুলিশ হতে বলা হয় তুমি কি হবে? আমি তো চান্সটা হতে নিবে? চেয়েছিলাম, বিসিএস এ দিতে গিয়েছিলাম। আমার যখন এইজ ছিল বিসিএস দেওয়ার, তখন আমি একবারই বিসিএস দিতে গিয়েছিলাম এবং আমি পুলিশ হব বলে গিয়েছিলাম। আচ্ছা, কারণ মানে প্রশাসনিক ক্যাডার। হ্যাঁ, হতে কারণ হচ্ছে চেয়েছিলে? আমাকে যারা অত্যাচার করে আমি ওদেরকে শিক্ষা দিতে চেয়েছিলাম। তখন বয়সও কম ছিল যে আমি এখন পুলিশ হয়ে এদেরকে শিক্ষা দিব। এত টর্চার করে সবাই আমাকে, সো আমি আইনি এদেরকে শিক্ষা প্রক্রিয়ায়। দেব, আইনি প্রক্রিয়ায়। ওকে, ঝটপট কিছু প্রশ্নের উত্তর দাও। প্রেম না বিয়ে? প্রেম। সেমাই না পায়েস? সেমাই। ঈদে দেশে নাকি দেশের বাইরে? দেশ। নাটক না সিনেমা? সিনেমা। ওটিটি আর সিনেমা? সিনেমা। ছেলে না মেয়ে? মেয়ে। মা না মেয়ে? এটা কঠিন প্রশ্ন, বাট হ্যাঁ, এখন হয়তো মেয়ে। যদি নিজেকে এক কথায় ডিসক্রাইব করতে বলা হয়, মানে তুমি 3টা ওয়ার্ডেও করতে পারো। সৎ, পরিশ্রমী, সহানুভূতিশীল, সাহসী। এটা বাদ দেওয়া যাবে না। খুব ভালো লাগলো বাঁধন আপু তোমার সাথে আড্ডা দিয়ে। মানে যখনই আড্ডা হয় আসলে
আড্ডার ছলে অনেক কিছু শিখতেও পারি, অনেক কিছু জানতেও পারি। তো আমার কাছে মনে হয় যে তুমি একটা ওপেন বুক, সবসময় এমনটাই থাকো। আর ঈদ তোমার বর্ণলতা এক্সপ্রেস, চক্র 2, তোমার মেয়ে, তোমার পরিবার সবাইকে নিয়ে খুব সুন্দর কাটুক, এটাই প্রত্যাশা। তোমাকে ধন্যবাদ, চ্যানেল 9কে ধন্যবাদ। ঈদের এই অনুষ্ঠান পুষ্টি আমার ঈদে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং অডিয়েন্স যারা আমাকে এতক্ষণ দেখেছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা হলে আসেন, বনলতা এক্সপ্রেস দেখেন, আমার পাশে থাকেন, বনলতা এক্সপ্রেসের পাশে থাকেন। থ্যাংক ইউ বাঁধন আপু, তোমার সাথে আবারও কথা হবে, আড্ডা হবে, আর ডেফিনেটলি তোমার বর্ণলতা এক্সপ্রেস আমরা একসাথেই দেখব, মানে এই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমাদের ঈদ স্পেশাল আয়োজন পুষ্টি আমার ঈদ থেকে আপনাদের সাথে আবারও দেখা হবে প্রিয় তারকাকে সাথে নিয়ে এই চ্যানেল 9-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের সব আয়োজনে। সবাইকে ঈদ মোবারক।